যে শ্রাবণে প্রেম আসে, লেখিকা তন্নিমা খান, পর্ব ৭। ছোট্ট শ্রবণের কিন্তু মায়ের শাড়ির আঁচলটুকুও ছাড়ল না, আর না সরালো মায়ের বুক থেকে। ইরামের দোলনায় ঘুমানোর অভ্যাস নেই, মায়ের বুকে ঘুমানো তার অভ্যাস। মাঝরাতে তার আর ঘুম ভেঙে গেল মায়ের খোঁজে, তবে তার স্থান হয় এক প্রশস্ত বক্ষে, যেখানে কিনা স্নেহ, ভরসা আর একটা শক্ত আশ্রয়স্থল রয়েছে। ঘুমে কাতরীরা অজানা কারণে চোখ খুলতে পারছিল না। তখন নিশ্চিন্তের এক নিঃশ্বাস ফেলল মেয়েকে কারোর বক্ষ মাঝে দেখে। অবচেতনে কতটুকু স্বস্তি মিলে মানুষটা সামলে নেবে। রাতটুকু যেভাবেই ভালোবাসার স্থানগুলো অদল বদলের মধ্যে কেটে যায়, সৃষ্টিকর্তা এভাবেই আমাদের সকল শূন্যতা একদিন পূরণ করে দেয়। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর সহনশীলতার। সকাল ৮টা, মায়ের আঁচল ছাড়তে নারাজ ছেলেটি আর্লি রাইজার। ঘুম থেকে উঠেই মায়ের আঁচল ধরে খেলা করছে সে। কেউ যদি হাতের মুঠো থেকে মায়ের আঁচল ছাড়াতে আসে, তবে সে এক বিকট চিৎকারে ঘরটি ঝনঝনিয়ে ওঠে। আর কেউ চেষ্টা করেনি শ্রবণকে মায়ের থেকে সরাতে। বুকের উপর গাল দাবিয়ে ঘুমিয়ে থাকা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে শ্রেয়ান সরু চোখে তাকায় ছেলের দিকে, আর চোখে তাকায় ঘুমন্ত স্ত্রীর পানে। সে ফিসফিসিয়ে সতর্ক কণ্ঠে বলল, এই ছেলে, মায়ের আঁচল ধরে টানাটানি করছো কেন? পরে দোষ তো তোমার বাপের হবে। শ্রাবণ মাথা কাত করে তাকায় বাবার দিকে। বাবাকে কিছু বলতে দেখে সে সশব্দে চিৎকার জুড়ে দিল। আ উ শব্দ করে রাজ্যের গল্প জুড়ে দেয় বাবার সাথে। শ্রেয়ান হড়বড়িয়ে বলে, বদ ছেলে, ধীরে ধীরে মাকে পেয়ে যে তুমি আকাশে উড়ছো তা বোঝাই যাচ্ছে। তাই বলে অন্যের ঘুম নষ্ট করবে কেন? তোমার আপা ঘুমাচ্ছে, দেখছো না? বাবা নিষেধাজ্ঞা শোনার মতো বয়স শ্রবণের হয়নি, তাই সে তার কাজে বহাল থাকলো। বোনের ঘুম ভাঙিয়ে দম নিল শ্রবণ। শ্রেয়ান মেয়েকে দোল দিতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার ঘুম ভেঙে গিয়েছে। আলসেমি কাকে বলে তা যেন শেখা উচিত ইরামের থেকে। শ্রেয়ান কপাল কুঁচকে তাকিয়ে আসে মেয়ের দিকে, যে কি না চোখ খুলে চাতক পাখির মতো এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে আছে, আর তার খুলে রাখা শার্টের টপ বোতাম দুটো ভেদ করে বুকের লোমগুলো ধরে অলস হাতে টানছে। একদম পুতুলের মতো নিশ্চল মস্তিষ্ক এখনও সচল হয়নি। শ্রেয়ানের ঠোঁটের কোণে স্নেহের হাসি প্রগাঢ় হয়। সে দেখতে লাগলো মেয়ের কর্মকাণ্ড। অলস হাতে বাবার বুকের লোম টানতে টানতে সেগুলো ছোট্ট ইরামের পূর্ণ মনোযোগ কেড়ে নিল। সে এবার বাবার বুকে উরু হয়ে কনুইয়ের ভর দিয়ে বসলো, আর ইচ্ছামতো লোমগুলো টানতে লাগলো। শরীরে যত শক্তি ছিল। অন্যদিকে শ্রেয়ানের বেহাল দশা। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিচ্ছে, তবুও টু শব্দটি নিল না। কিয়ৎকাল বাদ ইরাম যখন ব্যর্থ হলো লোমগুলো তুলতে, তখন সে আড়মোড়া ভাঙতে লাগলো। দিল এক গড়াগড়ি, কিন্তু সংকীর্ণ জায়গা থেকে পড়ে যেতে নিলে কেউ বুকে জড়িয়ে নেয়। ইরাম চকিতে চোখ তুলে তাকায় শ্রেয়ানের মুখ পানে। অমনি তার ঘুম ঘুম ভাব ছুটে গেল।
সে চোখ বড় বড় করে তাকায় শ্রেয়ানের পানে। আবার সেই নাছোড়বান্দা বিরক্তিকর মুখটি। শ্রেয়ান ঠোঁটের কোণা ঠিকরে হাসি বের হয় মেয়ের কঠোর দৃষ্টি দেখে। সে চট করে গালে ঠোঁট দাবিয়ে দিলে ইরাম ক্যাত করে উঠল। শ্রেয়ান অদূরে গলায় বলে, আসসালামু আলাইকুম আম্মাজান, শুভ সকাল। আপনাকে বিরক্ত করার জন্য সকাল সকাল আপনাকে বুকে নিয়ে বসে আছি। শ্রেয়ানের কথায় ইরাম ঠোঁট উল্টাতে দ্রুত আশেপাশে কিছু খুঁজতে লাগলো। শ্রেয়ান বুঝে নেয় এখন মায়ের আহ্লাদ প্রয়োজন। তবে মা যে ঘুমাচ্ছে, ডাক্তার জানিয়েছে ইরার পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের দরকার। তার শারীরিক সামর্থ্যের চেয়ে পরিশ্রম বেশি হয়, তাই তো গত রাতে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। সে মেয়েকে কোলে নিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, আপনার এখন দুধু চাই? ওয়েট পাপা, এখনই তোমার দুধুর ব্যবস্থা করছি। সে ঘর থেকে বের হয়ে সুস্মিতাকে ডাকলো। সুস্মিতা ব্যস্ত পায়ে আসলো। সে বলল, ও দুধ খাবে, তুই গিয়ে একটু ব্যবস্থা কর। আমাকে বারবার ডাকছো কেন? তুমি করলেই তো পারো। সুস্মিতা বিরক্ত হয়ে বলল। শ্রেয়ান চোখ ছোট ছোট করে থমথমে মুখে ইরামকে সুস্মিতার কোলে দিয়ে দিল। মাথায় চারটি মেরে বলে, যা তাড়াতাড়ি, ওর তৃষ্ণা পেয়েছে, কেঁদে দেবে। সুস্মিতা হাসি মুখে ইরামকে দোল দিতে দিতে পা বাড়ায়। আদুরে গলায় বলে, আমার মা উঠে গিয়েছে, ঘুম ভালো হয়েছে। পাপা তোমার ডিস্টার্ব করে খুব। তুমি বিরক্ত হও পাপা, তোমার শুয়ে দিলে ফুপিমণি পাপাকে বকে দেবে, ঠিক আছে? বলতে বলতে সুস্মিতা ইরার ঘরে ঢুকলো। সকাল থেকে ঘুমন্ত ইরার থেকে শ্রবণ এভাবেই ফুপির সাহায্যে দুধ খাচ্ছে। ঘুমের ওষুধের প্রভাবে ইরা গভীর ঘুমে আচ্ছন্ন। সুস্মিতা ইরামকে নিয়ে মায়ের পাশে শুইয়ে দিয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিল। ইরাম সুস্মিতাকে অবুঝ নেত্রে দেখতে দেখতে মায়ের বুকে সেটে গেল। শ্রেয়ান গিয়ে রান্নাঘরে ঢুকলো। সুমনা ছেলেকে দেখে উধাও। কি লাগবে? দাদুমণি উঠেছে? উঠেছে মামনি, তার জন্য খাবার বানাতে এসেছি। শ্রেয়ান ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিতে নিতে বলল, আমায় দে, আমি করে দিই, আপেল পিউরি করব। সুমনা ব্যস্ত কণ্ঠে বলল। শ্রেয়ান নাকচ করে বলল, না আমি করছি। শ্রেয়ান আপেল পিউরি করল। ততক্ষণে ইরামের দুধ খাওয়া শেষ। শ্রেয়ান ঘরে ফিরে মেয়েকে নিয়ে ওয়াশরুমে যায়। মুখ ধুয়ে তারপর ডাইপার চেঞ্জ করে বসার ঘরে বসলো। এখন খাওয়াবে। ইরাম থমথমে মুখে বসে আছে শ্রেয়ানের কোলে। শ্রেয়ান সেই থমথমে মুখ উপেক্ষা করে তার গালে শব্দ করে চুমু দেয়। চরম বিরক্তিকর কাজে ত্যক্ত ইরাম নিরুপায় কাঁধে মাথা রেখে শুয়ে রইল। ইরামকে দেখতে সাহেব চৌধুরী ছুটতে ছুটতে আসলেন। আবদারের সুরে বললেন, ওকে এখন আমার কাছে দাও। শ্রেয়ান সরু চোখে তাকিয়ে বলে, ওকে আমি এখন খাওয়াবো, তুমি শ্রবণকে কোলে নাও। দাদুভাই এতক্ষণ আমার কাছেই ছিল, মাত্র তোমার মা নিল, ওকে একটু দাও। কালকে থেকে আমি তোমার জন্য ওকে একবারও কোলে নিতে পারিনি ঠিক মতো। সাহেব চৌধুরীর কণ্ঠে ক্ষোভ। শ্রেয়ান বাবার আক্রোশ বুঝে থমথমে মুখে মেয়েকে বাড়িয়ে দিল। মেয়েকে হাতছাড়া করার ইচ্ছা মোটেও তার নেই। এমনিতেই চৌধুরী গম্ভীর, মেয়েটার মনে জায়গা করতে পারছে না। তার মধ্যে আবার যদি থাকে ভাগ বসানোর মতো এত এত মানুষ। সাহেব চৌধুরী খপ করে নিয়ে নিলেন। হাসি মুখে বড় বড় নেত্রে দেখে অপার্থিব সৌন্দর্যের নাতনিকে বিস্ময়ে নিয়ে বলে, শ্রেয়ান, এত সুন্দর বাচ্চা হয় নাকি? শ্রেয়ানের চোখ সরু হয়ে গেল। সে কড়া দৃষ্টিতে তাকায় বাবার দিকে। সাহেব চৌধুরী ভড়কে গেলেন ছেলের এমন দৃষ্টিতে। তাকায় বাবার দিকে। অবুঝ কণ্ঠে সুদায় ভড়কে গেলেন ছেলের এমন দৃষ্টিতে। সে অবুঝ কণ্ঠে সুদায়,
কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? শ্রেয়ান জবাব দেয় না। ধুম করে সোফা ছেড়ে উঠে এক ছুটে নিজের ঘরে যায়। সেন্টার টেবিল খুঁজে কাজল বের করে আবার ছুটে আসলো বসার ঘরে। আঙুলের ডগায় কাজল লাগিয়ে ঠিক মেয়ের গাল বরাবর একটা ফোঁটা দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই তোমাদের মতো ছ্যাঁচড়া লোকদের জন্য আমায় আমার মেয়েটাকে নিয়ে যে বেশ বেগ পোহাতে হবে তা বোঝাই যাচ্ছে। আমিও কম না। এই শ্রেয়াংশু চৌধুরীকে টপকে তার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাক, আমি তাকে দেখে নেব। আমার মেয়ের দিকে চোখ দেবে না। শাহেদ চৌধুরী বিরক্তি নিয়ে তাকায় ছেলের পানে। ইতিমধ্যে সে ইরামকে নিজের কোলে নিয়েছে। সে খানিক ক্ষোভ নিয়ে বলল, হুট করে মেয়ের বাবা হয়ে মস্তিষ্ক অচল হয়ে গিয়েছে নাকি? উল্টা পাল্টা বকছো কেন? বলবো না। আমার মেয়েকে সুন্দর বললে কেন? নজর লেগে যাবে নাতনি আমার নজর লাগবে আমার নাতনির উপরে। এর বাবা হয়ে তোমার অহংকার বেড়ে গিয়েছে দেখছি। এত বেশি বার বেরো না। একদিন তোমার এই মেয়েকেই অন্যের হাতে তুলে দিতে হবে। ঘর জামাই বানিয়ে রাখবো, তবুও মেয়ে আমি হাতছাড়া করব না। মেয়ে নিয়ে আমার রাজ্যের অহংকার। শান্ত স্বরে বলল। শাহেদ চৌধুরী থমথমে মুখে বসে রইল। বউ, বাচ্চা, মেয়ে, ছেলের দোস্তিকতা যে একদিনেই আকাশচুম্বী। ইরার স্বপ্নরা দীর্ঘস্থায়ী হলো পুরো একটা দিন, তবুও সুখী ইরার জীবন শঙ্কিত। এই স্বপ্নরা মৃত্যু পর্যন্ত স্থায়ী হবে তো? এক রাতের মাঝে কারো সংস্পর্শে ইরার জন্মলগ্ন থেকে বয়ে চলা দুঃখরা ফিকে পড়ল। এত দীর্ঘ আর চিন্তামুক্ত আরামের ঘুম ইরা কবে ঘুমিয়েছিল মনে নেই। অন্ধকারাচ্ছন্ন ঘর, কর্ণকুহরে সর্বদাই ন্যায় নিস্তব্ধ নিরঙ্গতার আধিপত্য। বালিশে মুখ ডুবিয়ে ইরা জোরালো চোখ খুলল। নিশ্চল দেহে সাপেদ দেয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিশ্চল মস্তিষ্কে ঘুরে বেড়ায়, কেমন হতো যদি হঠাৎ এক সকলে ইরা ঘুম থেকে ওঠে, পৃথিবীর সকল আওয়াজ শুনতে পেত। জোরানো চোখে ইরা মলিন হাসল। জেগে জেগে স্বপ্ন দেখছে। অতরে অলসতা আরামের রেশ ধরে কাত ফিরলে ঘুম ছুটে গেল খালি দোলনা দেখে। এতক্ষণে মস্তিষ্ক সঠিক জায়গায় আসলো। তার দুটো বাচ্চা আছে। সে যে বিবাহিতা। আজ আর তার বিবাহিত জীবনের প্রথম দিন ছিল শ্বশুর বাড়িতে। সে কি কোনো কাণ্ড ঘটিয়ে ফেললো নাকি? বাজে কয়টা? অনেক দেরি হয়েছে কি? কতটা? 7টা নাকি 8টা? ইয়া আল্লাহ! ইরা সুরা বিছানা থেকে নামলে পায়ে মৃদু ব্যথায় অনুভূতিতে চোখ মুখ কুঁচকে নেয়। সে কি ভুলে গেল নাকি তার পা পোড়া? চাইলেই সে যেমন তেমন করে হাঁটতে পারবে না। সে সতর্কতার সাথে পা ফেলল। পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরের এক পাশে দেওয়ালে একটা আয়তাকার হোয়াইট বোর্ড দেখে তার কপাল কুঁচকে গেল, কিন্তু সে সেদিকে মনোযোগ না দিয়ে ঘড়ি খুঁজতে লাগলো। ওই তো সদর দরজার উপর ঘড়ি, কিন্তু ঘড়ির কাঁটা দেখতেই তার চোখ কপালে। 1:32। সে চোখ ডলতে লাগলো। না, তখনও 1:32ই দেখা যাচ্ছে। ভয়ে লজ্জায় ঘেমে উঠল ইরা। সবাই নিশ্চয়ই তার উপরে রেগে গিয়েছে। কি ভাবছে? আর বাচ্চারা? রাগে দুঃখে ইরার কান্না চলে আসলো। সে দরজার দিকে যেতে নিলে বারান্দায় ঠাই ভেদ করে একটা পা দেখা গেল। সে দ্রুত বারান্দার দিকে পা বাড়ায়। ঠাই ঠেলে খুললে ভেসে উঠল 4টা মুখ। ইরার দেহ শান্ত হয়ে আসে দৃষ্টি নন্দনীয় দৃষ্টি দেখে। রোদে বসা মিলা শ্রবণের গায়ে মোহের চারাইশ মাখছে। ও দূরে বাথটাবের পাশে বসা শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে ঝুলছে ইরাম, আর গলা ফাটিয়ে কাঁদছে, রাগ দেখাচ্ছে। অন্যদিকে শ্রেয়ান গা দুলিয়ে হাসছে, মেয়ের উদাম দেহ বুকে জড়িয়ে। হাসতে হাসতে শ্রেয়ানের চোখ যায় দরজার দিকে। এলোমেলো শাড়িতে অপূর্ব সৌন্দর্যের অধিকারী এক নারী দাঁড়িয়ে। নারীটিকে শাড়িতে দেখে গতকাল যতটা মুগ্ধ হয়েছিল তার থেকেও বেশি মুগ্ধ হয় এই সাদাসিধে সুতির শাড়িতে তার স্ত্রীর বেশে ঘুরে বেড়ানো দেখে। সে হাসি মুখে বলল,
গুড নুন বিবিজান, ঘুম ভেঙেছে? ইরা তাকিয়ে রইল নির্বিশেষে। এগিয়ে এসে আ উ করে কিছু বলে ইরামকে নেয়ার জন্য হাত বাড়ালো। শ্রেয়ান নিল না, বরং আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ইরার দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে বলল, ইরা, ম্যাজিক দেখবেন? ইরা বুঝল না। শ্রেয়ান ইশারায় বলল তাকে ইরামকে দেখতে। বলেই শ্রেয়ান মেয়ের পা দুটো জোরপূর্বক টাবের পানির ভেতর রাখল। অমনি ইরাম ভয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। বিলম্বিত এক লাফে বাবার গলা জড়িয়ে ধরে ঝুলে বসল। শ্রেয়ান আবারও উচ্চস্বরে হেসে উঠল, মেয়েকে এক হাতে জড়িয়ে। কৌতূহলী ইরা নিজেও হেসে ফেলল মেয়ের লাফ দেখে। মেয়েটা তার পানি ভয় পায়, তাকে কোনোভাবেই পানিতে নামানো যায় না। শ্রেয়ান মেয়ের পিঠে চাপড় দিয়ে বলল, আচ্ছা মা, পাপা সরি। পাপা আর দুষ্টু করবে না। এখন আমরা ভদ্র বাচ্চাদের মতো গোসল করব। পাপা তোমার পানিতে নামাবই না। ইরাম শুনল না। সে কোনো মতেই শ্রেয়ানের গলা ছাড়বে না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। শ্রেয়ান ছাড়াতে চাইলেও ইরাম কেঁদে উঠছে। ইরা এবার মেয়েকে আনতে চাইল, কিন্তু সে তার সাথেও যাবে না। মোট কথা, সে কারোর কোলেই যাবে না। গেলেই সবাই তাকে পানিতে ছেড়ে দেবে, এই ধারণা তার মনে। অজ্ঞতা শ্রেয়ান বুকে জড়িয়ে নিজের গায়ে পানি ঢালতে লাগল। বাবা মেয়ে দুজন একসাথে গোসল করে উঠল। ইরা এগিয়ে যায় ছেলের কাছে। মাকে দেখতেই শ্রবণের উৎফুল্লতা বেড়ে গেল। সে হাত পা নাড়াতে লাগল। ইরা স্মিত হেসে ছেলেকে কোলে তুলে নেয়। মিলার থেকে তার প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিজেই তৈরি করে নিল। কিন্তু মাকে পেতেই সে মেকি কান্না জুড়ে নিল দুধ খাওয়ার জন্য। ইরা দ্রুত তাকে দুধ দেয়। সকাল থেকে খায়নি যে। ছেলেকে খাওয়াতে খাওয়াতেই ইরার চক্ষু শীতল হয়ে আসে, লাজ ভয় করে। উদাম দেহে বাবা মেয়েকে শুধু পালে পড়ে বাথরুম থেকে বের হতে দেখে। চোখ নামাতে গিয়েই নামাতে পারল না ইরা। লজ্জের মতো তাকিয়ে থাকলো। এটা যে তার জীবনের না বলা এক বহুল আকাঙ্ক্ষিত দৃশ্য। অন্তঃস্থল অনবরত প্রার্থনা করছে এটা যেন স্বপ্ন না হয়, সামনের মানুষটা যেন এমনি হয়। কখনো তার পরিবর্তিত ভয়ঙ্কর রূপ ইরাকে আর তার মেয়েকে দেখতে না হয়। তার মেয়েকে যেন একটু বাবার স্নেহ পায়। শ্রেয়ান ইরামকে তৈরি করতে লাগলো। ইরা দ্রুত শ্রবণের খাওয়া শেষ করল। কাল থেকে সে এই ঘর থেকে বের হয়নি। সকলে কি ভাবছে, নতুন বউ কি না? ছি, নিজেকে ধিক্কার জানায় ইরা। সে শ্রবণকে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। নতুন ঘর, সে কিছু চেনে না, কোথায় কি। খুঁজতে খুঁজতে মিলাকে পেল। আ উ শব্দ করে বোঝায় মা কোথায়। মিলা কপাল কুঁচকে বোঝার চেষ্টা করল। জিজ্ঞাসা করে, চাচিরে খুঁজতেছেন? আসেন আমার সাথে। মিলা নিয়ে গেল তাকে রান্নাঘরে। সুমনা আর সুস্মিতা রান্নাঘরে ছিল। সুস্মিতা বিকেলে চলে যাবে, তাই এখন মায়ের সাথে সময় কাটাচ্ছে। সুমনা ইরাকে দেখে এক গাল হাসল, কিন্তু তার হাসি মিলিয়ে গেল ইরা ফুঁপিয়ে কেঁদে উঠতেই। মেয়েটি তেড়ে এসে আ উ শব্দ করে অস্পষ্ট স্বরে কিছু বলছে। সুস্মিতা আর সুমনা ভরকে যায়। ইরামকে নিয়ে ইরাকে খুঁজতে খুঁজতে আসা শ্রেয়ান অবাক হলো স্ত্রীকে কাঁদতে দেখে। সে দ্রুত এগিয়ে যায় ইরার কাছে। এক হাত মাথায় রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে? ইরা কাঁদছেন কেন? ইরা কাঁদছে আর বড় বড় নেত্রে কৈফিয়ত দিয়ে যাচ্ছে একধারে। শ্রেয়ান নিগুণ চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করল। বুঝতে পেরে সে মায়ের দিকে তাকিয়ে ম্লান হাসল।
মাকে বলল, সে তো দেরি করে ঘুমানোর জন্য কৈফিয়ত দিচ্ছে তোমায়। সে তো জানেই না আমি তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। বলো কিছু, নয়তো কান্না থামবে না। মোনা আর সুস্মিতা হাসল। মেয়েটির সরলতার সাথেই দায়িত্ববোধ নিয়ে মনের ভিতর গেঁথে যাওয়া ভয় দেখেও ব্যথিত হলো। সুমনা এদিকে আসে, ইরাকে এক হাতে আগলে নিয়ে চোখের পানি মুছিয়ে দেন। ইশারা, ইঙ্গিত আর শব্দের বুননে বোঝায়, আমি মরলে পর ওই সংসারের দায়িত্ব পুরোটা তোর। আপাতত আমার নাতি নাতনি আর ছেলের জীবনটা থেকে সব দুঃখ দূর করে সুখ ফিরিয়ে আন। সংসারের চিন্তা করতে হবে না, এখানে ভাবাভাবির মতো কেউ নেই। ইরা তবুও আ উ শব্দ করে যাচ্ছে। শ্রেয়ান বিরক্ত হয়ে মাকে ইশারা করে তার হাত টেনে রান্নাঘর থেকে বের করে আনলো। বাবা মায়ের কোলে থাকা ইরাম আর শ্রবণ গোল গোল নয়নে দেখছে দুজনকে। মেয়েটিকে ঘরে এনে ঠিক নিজের সামনে দাঁড় করায় শ্রেয়ান। অশ্রুসিক্ত চোখের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, হুটহাট এভাবে কাঁদার কি মানে ইরা? সবাই সমান হয় না। আপনাকে আমি নিজের করেছি আপনার চোখের পানি আপনার জন্য নিষিদ্ধ করার জন্য। কিন্তু আপনি এখানে কেউ কিছু কি বলেছে আপনাকে? তবে আপনি কাঁদছেন কেন? মুখের লোকটির চেহারায় নম্রতা মিলিয়ে যেতে দেখে ইরা চুপসে গেল। লোকটি রাগ দেখাচ্ছে বুঝতে পেরে ছেলেকে আঁকড়ে ধরে সে ভয়ে কেমন গুটিয়ে গেল। শ্রেয়ান মাথা নামিয়ে নিজের হাতের দিকে তাকালো। মেয়েটির হঠাৎ করে সরে যাওয়া দেখলো নীরবে। পরপরই তাকায় ভয়ার্ত মুখটির দিকে। মেয়েটির মাঝে সংকীর্ণ ডমিনেটিং সংসার জীবনের বিরূপ প্রতিক্রিয়া আর ভয় স্পষ্ট। তাকে আর তার পরিবারকেও ইরা এমনি ভাবছে। ভাবতেই শ্রেয়ান নিজের রাগ গিলে ফেলল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সে হাঁক ছেড়ে মিলাকে ডাকল। মিলা ছুটে আসে। শ্রেয়ান ইরামকে তার কোলে দিয়ে বলে, বাইরে থেকে 5 মিনিট ঘুরিয়ে আনো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। মিলা মাথা নেড়ে ইরামকে নিয়ে চলে যেতেই শ্রেয়ান এক পা এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির কাছে। শ্রবণকে কোল থেকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। পুনশ্চ মেয়েটির সামনে দাঁড়িয়ে ছাড়িয়ে নেয়া হাতটি আবার আঁকড়ে ধরল। যা সংকুচিত হয়, জড়তায় গুটিয়ে যাওয়া দেহটি আর সরতে দিল না শ্রেয়ান, বরং আরও নিবিড়ভাবে আগলে নেয় নিজের সাথে। অনাকাঙ্ক্ষিত আলিঙ্গনে কেঁপে উঠে ইরার ভয়ার্ত বদন। সেই কাঁপুনে পিঠ জড়িয়ে রাখা আঁচল অনাদরে পড়ে গেল। মেয়েটির দিকে নিষ্পলক চেয়ে থাকতে থাকতে শ্রেয়ানের দৃষ্টি হকচকায় পেছনে থাকা আরশিতে সরে যাওয়া আঁচলের আড়ালে থাকা ভয়ের কারণ দেখে। ম্লান হয়ে আসে অন্তঃস্থল। তার ধারণার থেকেও কি শোচনীয় ছিল ইরার জীবন। মেয়েটির ক্রন্দনরত চোখে সে স্পষ্ট পুরুষ মানুষ আর সংসার জীবনের প্রতি ভয়। ভয়ের কারণও ততক্ষণে শ্রেয়ানের নিকট স্পষ্ট। শ্রেয়ানের চোখের সামনে থাকা সেন্টার টেবিলের আরশিতে ভেসে উঠেছে এক লতানো দেহের পৃষ্ঠদেশ। গভীর ওই ক্ষতগুলো যে খুঁটকো পোশাক ঢাকতে ব্যর্থ হচ্ছে। ফাঁকা ঢোক গিলল শ্রেয়ান। লালচে টলমলে আঁখি নিয়ে পড়ে যাওয়া আঁচলটা দিয়ে আবার পিঠটা ঢেকে নিল। ক্রন্দনরত মুখ পানে তাকিয়ে এক হাতে চোখের পানি মুছিয়ে দেয়। কপালের এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলে, ইরা এত ভয় কেন মনে? কেন মনে হয় সুখ অসম্ভব আপনার জন্য? দুঃখের পাল্লা শেষ ইরা। আমাদের জীবনে আসা সব মানুষ এক হয় না। জীবনে ক্ষত যদি সৃষ্টি হয় তবে সেই ক্ষত পূরণ করার জন্যও সৃষ্টিকর্তা কোনো না কোনো উপায় ভেবে রাখেন।
সৃষ্টিকর্তা এতটা নির্দয় নয় যে আজীবন কাউকে শুধু দুঃখই দিয়ে যাবে। সে যদি দুঃখ দেয় তবে তার থেকে দ্বিগুণ সুখ ফিরিয়ে দেয়। এই জীবনে আর কখনো আপনার মন আর দেহে কখনো ক্ষত সৃষ্টি হতে দেব না। কি করলে আপনি এটা বিশ্বাস করবেন আর আপনার মন থেকে ভয় সরে যাবে? কর্ণকুহর সর্বদা নিস্তব্ধতা আঁকড়ে ধরে থাকায় মেয়েটি অগোচরেই থেকে গেল আশ্বাসের বাণীগুলো থেকে, কিন্তু চোখে মুখের নম্রতা আর শান্ত দৃষ্টিতে যে অঢেল আদর ছিল অবুঝ। ইরা বহু কষ্টে অস্পষ্ট উচ্চারণ করল, এহো। মিলান হাসল, দু হাতের আজলার ছোট্ট মুখটি নিয়ে বদ্ধ নেত্রে ঠোঁট এগিয়ে কপালে দীর্ঘ এক সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় প্রথম সেই স্পর্শে রাজ্যের নমনীয়তার মেয়েটির ভয়ার্ত এক হাতে জড়িয়ে নিয়ে পা বাড়ায়, দাঁড়ায় গিয়ে হোয়াইট বোর্ডটির সামনে, মার্কার হাতে নিয়ে বোর্ডে লিখল, এত কষ্ট করে কিছু বোঝানোর প্রয়োজন নেই, যা বলার এখানে লিখবেন। ইরা উজ্জ্বল দৃষ্টিতে তাকায় বোর্ডটির দিকে, চঞ্চল হাতে মার্কারটা হাতে নিয়ে বোর্ডে লিখল, আমি এত ঘুমালাম কি করে? আরেকটা মার্কার তুলে তার নিচে লিখল, আপনার ঘুমের প্রয়োজন ছিল তাই ঘুমিয়েছেন। আমি এত বেলা করে এ জীবনে কখনো ঘুমাইনি। এটা স্বাভাবিক ঘুম নয়। আমি কিভাবে এত ঘুমালাম সত্যি করে বলুন। ইরা আবার লিখল, শ্রেয়ার নিচে লিখল, ওষুধের প্রভাবে। ইরা অবাক পানে তাকায়, লিখল, মানে আমি গতকাল আপনাকে ঘুমের ওষুধ খাইয়েছিলাম কেন? ইরা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে লিখল, ডাক্তার বলেছে তাই। ডাক্তার বললেই করতে হবে? আমি একদম ঠিক আছি, তারা বেশি বেশি বলে। মিলান হেসে লিখল, ডাক্তারের কথা অজুহাত মাত্র ইরা। আমি তো নিজের সুখ নিশ্চিত করছি। আপনাকে সুখী দেখলে আমার অস্থির অন্তঃস্থলে প্রশান্তি নেমে আসে। ঘুমন্ত ইরাকে দেখলে আমার শান্তি লাগে। কে কি ভাবলো, কত কাজ, এগুলো ভাবা বাদ দিন না ইরা। আপনি শুধু আমাদের তিনজনের ভাগ্যের ভালোবাসাটা আমাদের দেবেন, আর আপনার সুখ স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব আমার। তার নিমিষেই তাকিয়ে রয় শ্রেয়ানের মুখ পানে। পুরুষ মানুষ এভাবে ভালোবাসা চায়। গালে পুরুষালি হাতের উল্টো পিঠে আলতোভাবে শুয়ে যেতেই ইরা সংকুচিত হয়। শ্রেয়ান হাত নামিয়ে নেয়, বোর্ডে লিখল, এখন গোসল করতে যান, আপনার খাবার খেয়ে হবে, ওষুধ খেতে হবে। ইরা মাথা নেড়ে সায় জাগায়। কাবার্ডের কাছে গিয়ে কাবার্ড খুললে এক ঝাঁক কটনের শাড়ি ভেসে উঠল। সে বাছার জন্য হাত বাড়াতে নিলে কেউ ব্যস্ত হাতে শাড়িগুলো নেড়ে নেড়ে দেখতে লাগলো। শ্রেয়ান বেছে বেছে হালকা মিষ্টি রঙের শাড়িটি ইরার গায়ে ধরল, হেসে বলল, এটা চমৎকার, এটা পরুন। ইরা নীরবে শাড়িটি নিয়ে নেয়। বিছানায় শুয়ে থাকা ছেলের দিকে তাকালে ছেলে ফোকলা হাসল। ইরা এগিয়ে গিয়ে তাকে কোলে নেয়, আদুরে ভাবে তার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। ছোট্ট এই ছেলেটি তাকে দেখলেই শুধু হাসে। ইরা গোসল করে বের হয়, তখন আঁচলের নিচে মুখ লুকিয়ে দুধ খাচ্ছে ইরাম আর তাদের সামনে বসা প্লেট হাতে বসা শ্রেয়ান। পরবর্তী লোকমাটা ইরার মুখে তুলে দিতেই ইরাম আঁচলের নিচ থেকে মুখ বের করে সতর্ক দৃষ্টিতে তাকায় শ্রেয়ানের দিকে। দৃষ্টি তার চোরা, এমনি চোরা দৃষ্টিতে সে শ্রেয়ানকে পর্যবেক্ষণ করে। শ্রেয়ান তার দিকে তাকাতেই অমনি সে আবার মুখ লুকায় আঁচলের নিচে। শ্রেয়ান গা দুলিয়ে হাসল, বলল, দেবে দেবে, আদর দেবে। ইরু বুড়ি কি আদর নেওয়ার জন্য পাপাকে খোঁচাচ্ছে? ইরাম অস্পষ্ট স্বরে উ শব্দ করল, যার মানে সে রাগ দেখিয়েছে। শ্রেয়ান হেসে ছেলের দিকে তাকায়,
যে কিনা মায়ের আঁচল নিয়ে শুয়ে শুয়ে খেলছে আর শব্দ করে যাচ্ছে। সেদিনের সেই কান্নাটাই যেন ইরার জীবনের শেষ দুঃখের কান্না ছিল। এরপর থেকে একে একে তার স্বপ্নগুলো বাস্তবতার রূপ নিতে লাগলো। শ্রেয়ানের এবং তার পরিবারের আন্তরিকতায় ইরা ভুলতে বসলো গত জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো। সুখ তখন কেবলই ধরা দিচ্ছিল ইরার জীবনে, কিন্তু দেখা যাক এই সুখ ইরার জীবনে বাস্তবতা হয়েই থাকে নাকি কোনো তমস্যা মিলিয়ে যাওয়া দুঃস্বপ্ন হয়ে। কেটে যায় 20 দিন। ছোট্ট বাচ্চাটির জীবনে সুখ হয়ে আসা ইরা শ্রেয়ান মাতৃত্ব পিতৃত্বের স্থান থেকে জিতে গেলেও বৈবাহিক সম্পর্কে এখনও পিছিয়ে। বাবা মায়ের কমতি পূরণ করা দুটি সত্তা তখনও বিচ্ছিন্নই থেকে গেল। সংসার জীবনে ইরার কর্তৃত্ব বাড়ে। প্রথম দিন ইরার হাতে রান্না খেয়ে সকলের মুখ হা। এরপর ঘরের সবাই শুধু সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই বলবে, বাচ্চাদের আমরা রাখছি, তুমি গিয়ে একটু রান্না করো। মজার মজার। ইরা তখন হেসে ফেলত। সন্তানদের দেখভাল করেও তার যথেষ্ট সময় অবহেলিত পড়ে থাকে, কেননা তারা বেশিরভাগ দাদা দাদু মিলা আর বাবার কাছেই থাকে। তারপর থেকে নিজের রান্না করে। শ্রবণ নামক 2.5 কেজির রুগ্ন বাচ্চাটির ওজন এখন 3 কেজি। এখনও অর্ডার ওয়েট হলেও বেশ শক্তি সামর্থ্য হয়েছে তার। প্রচুর খেলাধুলা, অস্পষ্ট স্বরে শব্দ করা তার লেগেই থাকে। কিন্তু মায়ের আঁচল সে ছাড়তে নারাজ। তেমনি ইরামের মাঝেও পরিবর্তন এসেছে। অবুঝ বাচ্চাটি পরিবর্তিত ওই জীবনে অভ্যস্ত হয়ে উঠলেও শ্রেয়ানের প্রতি বিরক্তি তার এক চুল পরিমাণ কমেনি। কিন্তু দিন শেষে সে শ্রেয়ানের প্রতি তার বিরক্তিটাকেও নিজের অভ্যাস হিসেবে মেনে নিয়েছে। এই যে তার খাওয়া, ঘুম, গোসল সবটা শ্রেয়ান করে। মায়ের কাছে থাকে শুধু দুধের তৃষ্ণা মেটানোর সময়টুকু। এখন আর সে জেদ রাখায় না। তাকে তৈরি করার সময়, গোসল করার সময় বাবার গলা জড়িয়ে ধরে গোসল করতে হয়, আর ঘুমানোর সময় বাবার কাঁধে চড়িয়ে ঘুম পাড়াতে হয়। এগুলো তার রোজকার অভ্যাস। দুপুর 11:22। রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে নিজে ঘরে ঢুকলো। ললাটে ভাঁজ পড়ল ইরার। সে সরু দৃষ্টিতে হোয়াইট বোর্ডে তাকায়, আরেকবার বিছানার পাশে দাঁড়িয়ে থাকা শ্রেয়ানের দিকে, যে কি না থমথমে মুখে বাচ্চাদের তৈরি করছে ঘুরতে যাবে শ্বশুর আব্বুর অফিসে। সে দৃষ্টি সরিয়ে বোর্ডের কাছে যায়। গোটা গোটা অক্ষরে কেউ আক্রোশ নিয়ে লিখেছে, আগেই বলেছি টুকিটাকির মাকে শুধু বাচ্চাদের জন্য বিয়ে করিনি, তবুও টুকিটাকির বাবাকে অবহেলা করা হয় কেন? বাচ্চা বাচ্চা আকুতিতে ইরা মিটিমিটি হেসে পিছু ঘুরে তাকায়। শ্রেয়ান নত মস্তকে কাজ করে যাচ্ছে, তার দিকে তাকাচ্ছেও না। সে মিটিমিটি হেসে মার্কারটা তুলে নিয়ে লিখল, কোথায় অবহেলিত করছে। লিখে ইরা আবার পিছু ঘরে তাকালো লোকটির দৃষ্টি আকর্ষণ করার জন্য। 2 হাত জোরে জোরে নাড়াতে লাগলো। ফলস্বরূপ টুংটাং শব্দ মেতে উঠল ঘরটি। তবুও ব্যক্তিটির দৃষ্টি আকর্ষণ করতে পারল না ইরা হতাশায় নিঃশ্বাস ফেলল হাতে থাকা 2 জোড়া চুড়ির দিকে। 2 হাতে 4টা চুড়ি পরানোর কারণ তার উপস্থিতি উপলব্ধি করার জন্য। হাঁটার তালে যখন চুড়িতে শব্দ হয় তখন সকলে বুঝতে পারে ইরা আশেপাশে আসে। ইরা এবার বোর্ডে মার্কার দিয়ে শব্দ করতে লাগলো, কিন্তু তবুও রাগী লোকটা তাকাচ্ছে না। নিরুপায় ইরা এবার নিজের উপর জবরদস্তি করে অস্পষ্ট স্বরে শব্দ করার চেষ্টা করল, এহো ওহো। এতক্ষণে শ্রেয়ান চোখ তুলে তাকালো। ইরা একগাল হাসল তার দৃষ্টি আকর্ষণ করতে পেরে। শ্রেয়ান থমথমে মুখে এগিয়ে আসে, মার্কারটি ইরার থেকে ছিনিয়ে নিয়ে লিখল, অবহেলা করা হয় না বলছেন?
ঘরের মাঝে এমনভাবে চলাফেরা করেন যেন আমি নেই এই ঘরে। তাদের ব্যতীত আপনার আর কোনো দায়িত্ব নেই। এর জন্যই কি বিয়ে করেছি টুকিটাকির মাকে? মীরা মিটিমিটি হেসে শ্রেয়ানের থেকে ছিনিয়ে নিল মার্কারটি। চাল হাতে লিখল, কিসের জন্য বিয়ে করেছে টুকিটাকির মাকে? শ্রেয়ান ঠোঁটে ঠোঁট চেপে তাকায় হাসতে থাকা মেয়েটির দিকে। প্রথমে মুখে মার্কারটি ছিনিয়ে নিয়ে লিখল, রোজ সকালে যেন কারোর নরম স্পর্শে ঘুম ভাঙে। সকালে 1 কাপ চা করে নিয়ে আমার পাশে বসে। যখন বাইরে যাব তখন যেন কেউ প্রয়োজনীয় সব কিছু একটু এগিয়ে দেয়। যখন অসুস্থ হয়ে পড়ব তখন সে মাথায় হাত বুলিয়ে দেবে। দৈনন্দিন জীবনে যখন প্রচুর ক্লান্ত হয়ে পড়ব তখন কেউ আমার ক্লান্ত দেহ জড়িয়ে ধরে সকল ক্লান্তি চুষে নেবে। রাতের আঁধারে কাউকে জড়িয়ে ধরে পুরো দিনের ভালো খারাপ শেয়ার করতে পারবো তার জন্য। কিন্তু আপনি তো আমার পাত্তাই দেন না। রাতেও জড়সড় হয়ে কাঠ হয়ে শুয়ে থাকেন। মীরা পিট পিট করে তাকিয়ে থাকলো লেখাগুলোর দিকে। শ্রেয়ান রাগ ঝেড়ে আবার লিখল, বাইরে থেকে আসার পরে 1 কাপ চা খাওয়ার অভ্যাস মায়ের থেকে এই দায়িত্বটা নিয়ে নেবেন। আল্লাহ জানে হাতে জাদু আছে নাকি। চায়ের মতো লাল পানীয় এত সুস্বাদু কেন লাগে? কি অদ্ভুত! লেখাটির পাশে একটা অ্যাংরি ইমোজি এঁকে শ্রেয়ান কে বেবি ট্রলিতে বসিয়ে বেরিয়ে গেল। শ্রবণ বুকে ঝুলছে। মীরা অদ্ভুত নয়নে একবার শ্রেয়ানের গমনের পথ আরেকবার লেখাগুলো দেখে কিয়ৎকাল বাদ সে ফিক করে হেসে ফেলল।